এই মেয়েটা ঘুমানোর সময় এত জোরে নাক ডাকা শুরু করে, ভাইরে ভাই মনে হয় বিয়ে বাড়িতে বোমা ফাটানো হচ্ছে। আর তার এমন নাক ডাকার কারণেই তার জামাই একটা রাতও ঠিকঠাক মতো ঘুমাতে পারে না। আর এভাবে চলতে চলতে তার এই নাক ডাকার সমস্যা এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে ছেলেটা তাকে ডিভোর্স দিতেও রাজি হয়ে পড়ে। কিন্তু মেয়েটা তাকে খুব ভালোবাসতো। তাই কি হয়েছিল তারপর আর কিভাবে শুরু হয়েছিল তাদের গল্পটা, সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে আমাদের আজকের সিনেমা, যার নাম হলো ডিয়ার। তাই আজকের এই নাক ডাকন্যা মুভির গল্প জানতে দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। মুভির শুরুতে আমরা অর্জুন নামের একটা ছেলের পরিবারের সঙ্গে পরিচিত হই। এখানে আমরা দেখি পরিবারের সবাই একসঙ্গে আলোচনা করছে যে তাদের ছেলের বিয়ের বয়স হয়েছে, এখন তার বিয়ে দেওয়া দরকার। তাই তারা তাদের ছেলেকে দ্রুতই প্রস্তুতি নিতে বলে, তার বিয়ে করতে হবে। আর নয়তো তার যদি কোনো পছন্দের মেয়ে থাকে তাহলে যেন সে তার পরিবারের কাছে বিষয়টা নিয়ে জানায়। অন্যদিকে আমরা দীপা নামের একটা মেয়েকে দেখি। দীপার মা দীপার বাবাকে বলছে, তুমি যাই করো না কেন তোমার মেয়ের কখনোই বিয়ে ঠিক হবে না। জানি না কতগুলো সম্পর্ক এসেছে তার জন্য, কিন্তু একটাও সফল হতে দেয়নি ও। এরপর দীপার মা আরও বলে, সবাইকে ওর সত্যটা বলার প্রয়োজন কি? কেন সে বলে যে তার ঘুমানোর সময় সে খুব জোরে নাক ডাকে? আসলে দীপা তার এই নাক ডাকার সমস্যা নিয়ে খুব প্যারায় আছে। সে একা থাকলে ঠিক আছে, কিন্তু তার পাশে অন্য কেউ থাকলে তার ঘুম হারাম হওয়া নিশ্চিত। কারণ একটা অস্বাভাবিক দামড়া লোকের তুলনাতেও তার নাক ডাকা আরো ভয়ানক হয়ে থাকে। সেই পর্যন্ত অনেক জায়গায় চিকিৎসা করিয়েছে, কিন্তু ডাক্তাররাও বলে দিয়েছে যে এই সমস্যা নাকি আর কখনো ঠিক হবে না। এটা তার শারীরিক সমস্যা, এমনকি অভ্যাসগত সমস্যা। সবাই জানিয়েছে এটা নিরাময় করা এখন অসম্ভব, এটা নিয়েই তার বাকিটা জীবন থাকতে হবে। এই কারণেই দীপা সবসময় ছেলেদেরকে প্রথমেই জানিয়ে দেয় যে সে ঘুমানোর সময় খুব জোরে জোরে নাক ডাকে, কারণ সে মিথ্যার উপর ভিত্তি করে তার কোনো সংসার টিকিয়ে রাখতে চায় না। তাই সে আগে থেকেই বিষয়টা পরিষ্কার করে দেয়। এ কারণেই দীপার মা দীপার বাবাকে বলে, তোমার মেয়েকে বোঝাও যে সবার সামনে এসব না বলে বিয়ের পর ধীরে ধীরে সবকিছু মানিয়ে নিতে হবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি যখন অর্জুন বাড়িতে আসে তখন তার মা ভাই এবং ভাবি তাকে জানায় যে তারা একটা মেয়ের বাড়িতে যাচ্ছেন যাকে অর্জুনের বিয়ের জন্য দেখা হবে। তারা অর্জুনকে বলে যে তাকেও তাদের সঙ্গে যেতে হবে, কিন্তু অর্জুন সোজা জানিয়ে দেয়, আমি এখনই বিয়ে করতে চাই না, আমার স্বপ্ন হলো শহরের সব থেকে বড় নিউজ কোম্পানিতে কাজ করা। যখন অর্জুন জানায় আমি প্রথমে চাকরিটা পেতে চাই তারপর বিয়ে ইত্যাদি নিয়ে ভাববো, ঠিক তখনই তার বড় ভাই একটু রাগান্বিত গলায় বলে, আমি একবার বলেছি আর দ্বিতীয়বার বলবো না, যদি যেতে চাও তাহলে চলো। আসলে অর্জুনদের বাবার মৃত্যুর পর অর্জুনের বড় ভাই পুরো বাড়ির দায়িত্ব নিজের হাতে নিয়েছিল, তাই তার সিদ্ধান্তে তেমন কেউ হস্তক্ষেপ করে না। এই অবস্থায় অর্জুন বাধ্য হয়ে বড় ভাইয়ের মন রাখার জন্য সেই মেয়েটিকে দেখতে যেতে রাজি হয়। আর জানলে অবাক হবেন, মেয়েটা অন্য কেউ নয়, দীপা। অর্জুন ও তার পরিবার পুরোপুরি অজানা ছিল দীপার নাক ডাকার সমস্যার বিষয়ে, কিন্তু যখন অর্জুনের চোখ প্রথম দীপার উপরে পড়ে তখনই তাকে ভালো লেগে যায় তার। এরপর যখন দুজনে একান্তে কথা বলছিল তখন হঠাৎ দীপার মা চুপিসারে এসে বলে, শোনো, এবার ব্যাপারটা মিটে যেতে দাও, এটা আমাদের পরিবারের সম্মানের ব্যাপার। এবার আর অর্জুনকে কিছু বলো না যে তুমি ঘুমানোর সময় নাক ডাকো, তা না হলে সেও পালিয়ে যাবে। মায়ের এই কথা শুনে দীপা তার নাক ডাকার বিষয়টা অর্জুনের কাছ থেকে লুকিয়ে রাখে, কারণ সেও অর্জুনকে পছন্দ করতে শুরু করেছিল। কিছুদিনের মধ্যেই বড় ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। তবে বিয়ের প্রথম রাতেই অর্জুন দীপাকে বলে, শোনো, আমার একটা সমস্যা আছে, সামান্য শব্দ হলেই কিন্তু আমার ঘুম ভেঙে যায়, আমার কান খুবই পাতলা, তুমি পারলে তোমার চুড়ি আর গহনা টহনা খুলে রাখতে পারো, কারণ আমার আর যাই হোক রাতে 8 ঘন্টা ঘুমাতেই হবে, নাহলে অফিসে গিয়ে ঘুম ঘুম ভাব লাগে আমার। আর বুঝতেই পারছো নতুন চাকরি, আমি চাকরি হারাতে চাই না। কিন্তু অর্জুন যে এমন একজন মানুষ সামান্য শব্দেও ঘুমাতে পারে না, এটা সে কল্পনাও করেনি। দীপা চিন্তায় পড়ে যায় যে এখন অর্জুনের সঙ্গে কিভাবে সবকিছু সে সামলাবে। তারপর সময় মতো অর্জুন যখন ঘুমিয়ে যায় দীপা তার মাকে কল করে বলে, মা, আমি তোমাকে বলেছিলাম যে সবকিছু অর্জুনকে জানতে দাও, কিন্তু তুমি আমায় বাধা দিয়েছিলে, এখন আমি কি করব বলো, কিছুই বুঝতে পারছি না। তার মা তখন তাকে একটা বুদ্ধি দেয়, শোন, যখন অর্জুন ঘুমাবে তুই জেগে থাক, আর সে অফিসে গেলে পরে ঘুমিয়ে নিস। এটা শুনে দীপারও বুদ্ধিটা ভালো লাগে। তবে আজকে সারাদিনের অনুষ্ঠানের কাজ ইত্যাদিতে সে এতটাই ব্যস্ত ছিল যার কারণে সে খুবই ক্লান্ত ছিল, আর ক্লান্তি সামলাতে না পেরে সেও ঘুমিয়ে পড়ে। আর ঘুমানোর পরপরই তার নাক ডাকার আওয়াজ শুরু হয়। অন্যদিকে অর্জুন, যে নাকি দীপা আর নিজের ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে ঘুমাচ্ছিল, সে তার নাক ডাকার আওয়াজে জেগে ওঠে। প্রথমে দীপাকে নাক ডাকতে দেখে অর্জুন অবাক হয়ে ভাবে, এটা কি নাক ডাকা নাকি বোমা ফাটানো হচ্ছে। পরের দিন দীপার মা তাকে পরামর্শ দেয়, তোমরা যখন হানিমুনে যাবে তখন অর্জুনের মেজাজ ভালো থাকলে সত্যটা তাকে বলবে, হয়তো সে ব্যাপারটা মেনে নিতে পারে। এরপর দীপা আর অর্জুন দুজনে মিলে হানিমুনে যায়। কিন্তু রাতে যখন দীপা অর্জুনের কাছাকাছি আসার চেষ্টা করে তখনই দীপার নাক ডাকার কথা মনে করে অর্জুন কিছুটা ফ্রেশ হতে বাথরুমে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে তার পা পিছলে পড়ে গিয়ে অর্জুন নিজের নাক ভেঙে ফেলে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি অর্জুন আর দীপা একসঙ্গে একটা রেস্তোরাঁয় বসে আছে। দীপা তখন সাহস জোগাড় করে অর্জুনকে তার পারিবারিক পরিস্থিতি সম্পর্কে জানায় এবং ক্ষমা চেয়ে বলে,
আমি এত বড় সত্য তোমার কাছে লুকিয়েছিলাম। দীপার এই স্বীকারোক্তি এই গল্পের নতুন একটা মোড় নিয়ে আসে। যদিও দীপা তার নাক ডাকার সমস্যার সমাধানের জন্য অনেক চেষ্টা করেছে, তবুও কোনো লাভ হয়নি। কিন্তু এই পরিস্থিতিতে অর্জুন দীপাকে সান্ত্বনা দিয়ে বলে, সমস্যা নেই, আমরা দুজন একসঙ্গে ম্যানেজ করে নেব। এটা শুনে দীপার খুশির যেন কোনো সীমা থাকে না। অর্জুন তখন দীপাকে তার স্বপ্নের কথা জানায়। সে বলে তার স্বপ্ন হলো শহরের সবথেকে বড় নিউজ কোম্পানি এপিএস নিউজে কাজ করা, আর সেই লক্ষ্য পূরণের জন্য সে বহু বছর ধরে কঠোর পরিশ্রম করছে। এরপর হোটেলে ফিরে অর্জুন একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে দীপার সমস্যার কথা জানায়। ডাক্তার তাকে জানায় এই সমস্যার কোনো নিরাময় নেই, এটা তোমাদেরকেই ম্যানেজ করে নিতে হবে। আর উদাহরণস্বরূপ তাকে জানায়, দেখো, প্রথমে রেল লাইন সংলগ্ন মানুষদের কাছে ট্রেনের আওয়াজ খুবই বিরক্তিকর মনে হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা যখন তাদের বাড়ির পাশের রেল লাইনে অভ্যস্ত হয়ে যায় ট্রেনের আওয়াজে, তখন কিন্তু তাদের কানে সেটা আর বাধে না। দেখো, তুমিও দীপার এই নাক ডাকার শব্দে একদিন অভ্যস্ত হয়ে যাবে, তখন এটা আর তোমার সমস্যা মনে হবে না। এটা শুনে অর্জুন বেশ চিন্তায় পড়ে যায়। সে ভাবে, কিভাবে সামলাবো আমি তো সামান্য শব্দেও ঘুমাতে পারি না। তখন দীপা মজা করে বলে, আমার মাথায় একটা দারুণ আইডিয়া আছে, আমরা একদিন পর পর ঘুমাবো, অর্থাৎ একদিন তুমি ঘুমাবে আর পরের দিন আমি ঘুমাবো। ধীরে ধীরে তুমি আমার নাক ডাকার শব্দে অভ্যস্ত হয়ে যাবে, আর তখন আর কোনো সমস্যা হবে না। আসলে দীপা তারাই নাক ডাকার সমস্যা বাড়ির কাউকে জানাতে চাইছিল না। তারা চাইলে কিন্তু আলাদা আলাদা রুমে ঘুমাতে পারতো, কিন্তু তাতে বাড়ির মানুষরা সন্দেহ করত। তাই এজন্য তারা এই আইডিয়াটা বানিয়েছে। অর্জুন এই আইডিয়াটা শুনে মজা পায় এবং রাজি হয়ে যায়। তাই দুজনে এই নিয়মে ঘুমাতে শুরু করে। তবে এই সিস্টেমে দিন কেটে গেলেও প্রতি রাতে ঘুমের অভাবে অর্জুনের শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে। অফিসে সে ঘুম ঘুম মেজাজে থাকে, আর এই কারণে তার পারফরমেন্সও খারাপ হতে শুরু করে। এরই মধ্যে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে। অর্জুনের এপিএস নিউজ কোম্পানির ইন্টারভিউয়ের তারিখ নির্ধারিত হয়, কিন্তু অর্জুন বেশ নার্ভাস হয়ে পড়ে, কারণ তার শারীরিক ক্লান্তি এবং ঘুমের অভাব তাকে প্রভাবিত করতে থাকে। দীপা অর্জুনকে বুঝিয়ে বলে, তোমার এত টেনশন নেওয়ার দরকার নেই, সব ঠিক হয়ে যাবে। আমার নাক ডাকার কোনো চিকিৎসা সম্ভব নয়, কিন্তু তোমার ঘুমের সমস্যা সমাধান সম্ভব। হয়তোবা তোমার মনে কোনো ভয় বা চাপ কাজ করছে, যার কারণে সামান্য শব্দেও তোমার ঘুম ভেঙে যায়। তবে অর্জুন তখন রেগে গিয়ে বলে, আমার কোনো রোগ নেই, বুঝেছো, যার জন্য আমাকে চিকিৎসা নিতে হবে। এই কথা বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর অর্জুন যখন তার ইন্টারভিউ দিতে যায়, ভাগ্যের জোরে সে সিলেক্টও হয়ে যায়। কিন্তু বাড়ি ফিরে যখন সে পরিবারের সবাইকে এই সুখবর জানায়, তখন তার মুখের দিকে তাকিয়ে সবাই বুঝতে পারে যে সে কোনো একটা বিষয়ে খুব চিন্তিত। এমন বড় সুখবর পাওয়ার পরও তার মুখে হাসি নেই। অর্জুনের মা ভাবে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কিছু ঝামেলা হয়েছে, তাই তিনি দীপাকে বলে, মা, ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করো না, এসব কথা নিজেরা মিটিয়ে নাও, না হলে পরে বড় সমস্যা হতে পারে। পরের দিন অফিসে অর্জুনের বস তাকে বলে, আজ আমাদের এক অ্যাঙ্কর ছুটিতে আছে, তাই তার জায়গায় আজ তোমাকে এক নেতার ইন্টারভিউ নিতে হবে। এই কথা শুনে অর্জুন খুব খুশি হয়ে যায়। সে বন্ধু এবং পরিবারের সবাইকে কল দিয়ে জানায়, আজ একটা বড় খবর থাকবে, লাইভ দেখো আমার। এটা শুনে সবাই খুবই আনন্দিত হয়। আর যখন দীপা এটা জানতে পারে, তখন সে মজা করে বলে, যদি আগে জানতাম তুমি ইন্টারভিউ নেবে, তাহলে রাতে তোমাকে ঘুমাতে দিতাম। দীপার এই কথা শুনে অর্জুন হেসে বলে, আরে কোনো সমস্যা নেই, একবার ইন্টারভিউ শেষ হলেই আমি ডাক্তার দেখাবো, যাতে আমরা দুজনেই শান্তিতে থাকতে পারি। কিন্তু পরবর্তীতে যখন সময় চলে আসে, অর্জুন বাথরুমে ফ্রেশ হতে যায়, আর তখন পুরো অফিস তাকে খুঁজতে শুরু করে, কারণ নেতাজি এসে গেছেন, কিন্তু অর্জুনের কোনো খোঁজ খবর নেই। অবশেষে অর্জুনকে না পাওয়া যাওয়ায় তার জায়গায় অন্য একটা মেয়েকে দিয়ে ইন্টারভিউটা করানো হয়। এরপর যখন একজন ক্লিনিং কর্মী বাথরুমে যায়, সে দেখে অর্জুন টয়লেটের সিটে বসে ঘুমাচ্ছে, আর সে এই দৃশ্যের ছবি তুলে অফিসের গ্রুপে সেটা পোস্ট করে। ছবিটি দ্রুত ভাইরাল হয়ে যায়, আর এই কারণে সবাই অর্জুনকে নিয়ে হাসি তামাশা শুরু করে। আর তার এমন পরিণতিতে কোম্পানি অর্জুনকে চাকরি থেকেই বরখাস্ত করে, কারণ সে এত বেখেয়ালি কিভাবে হতে পারে। যে চাকরির জন্য সে এত পরিশ্রম করেছিল, সেটা এত তাড়াতাড়ি তার হাত থেকে ছুটে যাবে সে কখনো চিন্তাও করতে পারেনি। এই ঘটনার পর অর্জুন ভীষণ ভেঙে পড়ে এবং রাগান্বিত হয়ে মদ্যপানের অভ্যাস শুরু করে। দীপা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাগের মাথায় অর্জুন বলে, সবকিছু তোমার কারণেই হয়েছে, আমার স্বপ্ন পূরণ হতে চলেছিল, কিন্তু তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। আমরা আর মনে হয় একসাথে থাকতে পারবো না, আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। এই কথা শুনে দীপার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে ভাবতেই পারেনি যে তার নাক ডাকার কারণে এমন কিছু হতে পারে। সে অনেক চেষ্টা করে অর্জুনকে বোঝাতে, কিন্তু অর্জুন তার কোনো কথাই শোনে না। পরদিন অর্জুন আদালতে গিয়ে ডিভোর্সের মামলা দায়ের করে। যখন বিচারক শুনতে পান যে ডিভোর্সের কারণ হলো সামান্য নাক ডাকা, তখন তিনি প্রচণ্ড হাসতে শুরু করেন। এরপর তিনি বলেন, এটা ডিভোর্সের কোনো বৈধ কারণ নয়, আমি পরবর্তী তারিখ দিচ্ছি, এর মধ্যে বৈধ কোনো কারণ খুঁজে আনবেন। এই কথা বলে বিচারক চলে যান। আদালত থেকে বেরিয়ে আসার পর অর্জুনের বড় ভাই সেখানে এসে তাকে সরাসরি চড় মেরে দেয়। তিনি রাগ হয়ে বলেন, ঘরের ভিতরের ব্যাপার বাইরে আনতে হলে পারিবারিক সম্মান নষ্ট করতে হবে কেন? এসব ব্যাপার তো নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়া যেত। বড় ভাইয়ের এই আচরণে অর্জুন আরো বেশি আহত হয় এবং সে বাড়ি ছেড়ে তার বন্ধুর সঙ্গে থাকতে শুরু করে। পরবর্তী দৃশ্যে অর্জুনের আইনজীবী তাকে জানায়, দেখো, দীপা কিন্তু এই ডিভোর্সটা চাইছে না, আর তার ইচ্ছা না থাকলে তুমি তাকে ডিভোর্স দিতে পারবে না। এই কথা শুনে অর্জুন দীপাকে বোঝাতে যায়, তবে দীপা তাকে বাধা দিয়ে বলে,
আমার কাছে তোমার জন্য একটা সুখবর আছে, আমি তো মা হতে চলেছি। এই কথা শুনে অর্জুন প্রথমে খুব খুশি হয়, কিন্তু তার মন তখনও ডিভোর্সের বিষয় নিয়ে জড়িয়ে থাকে। অর্জুন বলে, আমরা আমাদের সন্তানের দায়িত্ব ভাগ করে নেব, সমস্যা কি? একদিন আমি দেখবো, আরেকদিন তুমি দেখবে। সন্তান বড় করতে যা খরচ লাগে আমি সেটা দিতেও প্রস্তুত। এই কথা শুনে দীপা পুরোপুরি ভেঙে পড়ে। সে ভাবে অর্জুন এখনও তাকে মেনে নিচ্ছে না। সে বাড়ি ফিরে তার বাবা মাকে সবকিছু জানায়। তার বাবা মা তাকে সান্ত্বনা দিয়ে বলে, যা তোর মনে সঠিক মনে হয় সেটাই কর, আমরা সবসময় তোর পাশে আছি। এরপর দীপা একটা সিদ্ধান্ত নেয় যে পরদিন সে গর্ভপাত করাবে। পরদিন সে হাসপাতালে যায়, কিন্তু সেখানে অর্জুন এসে তাকে আবারও বোঝানোর চেষ্টা করে। সে বলে, আমরা দুজন একসঙ্গে সন্তানকে বড় করব, তুমি এটা করো না। কিন্তু দীপা সাফ জানিয়ে দেয়, আমি চাই না আমার সন্তান নিজেকে এতিম মনে করুক। সে কিছুদিন মায়ের কাছে থাকবে, কিছুদিন বাবার কাছে থাকবে, এটা আমি চাই না। এই কথা শুনে অর্জুন ভীষণ রেগে যায়। যখন দীপার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে, তখন অর্জুন তার সঙ্গেও ঝগড়া শুরু করে। এই দৃশ্য দেখে দীপা ক্ষুব্ধ হয়ে বলে, সব শেষ, ডিভোর্স পেপার বাড়িতে পাঠিয়ে দিও, আমি সাইন করে দেব। এই বলে সে গর্ভপাত করানোর জন্য এগিয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় অর্জুনের মা হঠাৎ হার্ট অ্যাটাক করেন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অর্জুনের ভাবি দীপার হাতে একটা চিঠি তুলে দিয়ে বলে, এই চিঠিটা অর্জুনের মা দুদিন আগে পেয়েছেন, তারপর থেকেই তিনি চিন্তিত ছিলেন। চিঠিটা পড়ে দীপা জানতে পারে এটা অর্জুনের বাবার কাছ থেকে এসেছে। চিঠিতে লেখা ছিল যে তিনি পরিবারে ফিরে আসতে চান, কিন্তু সাহস পাচ্ছেন না। তাহলে চলুন এখন আপনাদের সামনে একটা নতুন বিষয় উন্মোচন করা যাক। আসলে গল্পের শুরুতে বলেছিলাম যে অর্জুনের বাবা মারা গিয়েছিল তাদের ছোট অবস্থায়, তাই তো? আসলে অর্জুন আর তার ভাই ধরে নিয়েছে যে তার বাবা মারাই গিয়েছে, কিন্তু আসলে তার বাবা মারা যায়নি। ছোট অবস্থায় তাদের বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, আর তারপর থেকে তাদের বাবার প্রতি ঘৃণা এবং সকল বিষয় তারা তাদের বাবাকে মৃত ধরে নিয়েছিল। কিন্তু আজকে হঠাৎ তার বাবার চিঠি এসেছে, আর সেই চিঠিটা পড়ে অর্জুনের মা অসুস্থ হয়ে পড়েছে। সেদিন দীপাও সেই চিঠিটা পড়ে এবং জানতে পারে এটা অর্জুনের বাবার কাছ থেকে এসেছে। চিঠিতে লেখা ছিল যে তিনি পরিবারের কাছে ফিরে আসতে চান, কিন্তু সাহস পাচ্ছেন না। দীপা এই বিষয়টি অর্জুনকে জানিয়ে বলে, যদি তুমি তোমার মাকে আবারও খুশি দেখতে চাও, তবে এই চিঠির ঠিকানায় গিয়ে তোমার বাবাকে নিয়ে আসো, তাহলে হয়তোবা তোমার মায়ের শারীরিক অবস্থার উন্নতি হবে। প্রথমে অর্জুন এই কাজ করতে চায় না, কারণ তার বাবা তাকে ও তার পরিবারকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু মায়ের এমন অবস্থার কথা ভেবে সে রাজি হয় আর তার বাবাকে ফিরিয়ে আনতে চায়। অর্জুন এবং দীপা সেই ঠিকানায় পৌঁছায়, যেখানে গিয়ে অর্জুন তার বাবার ওপর ক্ষোভ ঝেড়ে দেয় এবং রাগে বলে, তুমি কাপুরুষের মতো আমাদের ছেলে চলে গিয়েছিল। মা আমাদেরকে বড় করতে কতটা কষ্ট সহ্য করেছেন জানেন আপনি? তা তো কখনো শোধ করতে পারবেন না। অর্জুনের এসব কথা শুনে তার বাবা লজ্জিত হয়ে পড়েন এবং ক্ষমা চান, কিন্তু অর্জুন রাগের মাথায় সেখান থেকে চলে যায়। সেই রাতে অর্জুন তার বাবার কথা ভেবে খুবই চিন্তিত থাকে, কিন্তু অবাক করা বিষয় হলো এত কথার পরেও অর্জুন শান্তিতে ঘুমিয়ে পড়ে। আসলে অর্জুনের মনের সমস্ত রাগ যখন তার বাবার ওপর ঝেড়ে পড়েছিল, তখন তার মন হালকা হয়ে গিয়েছিল। এ কারণেই সে শান্তিতে ঘুমাতে পেরেছিল। পরের দিন অর্জুনের বাবা তার কাছে এসে আবারও নিজের ভুলের জন্য ক্ষমা চান। দীপার অনুরোধে অর্জুন শেষমেশ তার বাবাকে ক্ষমা করে এবং তাকে জড়িয়ে ধরে। এরপর তারা সবাই অর্জুনের মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য রওনা হয়। ফেরার পথে অর্জুনের দীপার প্রতি রাগও কমে যায়, কারণ দীপার সঙ্গে সময় কাটিয়ে সে অনেকটা স্বস্তি অনুভব করতে থাকে। অর্জুনের বাবা যখন অর্জুনের মায়ের কাছে ফিরে আসেন, তখন দুজনেই একে অপরকে দেখে ভীষণ খুশি হয়। কিন্তু অর্জুনের বড় ভাই তাদের বাবার ওপর রাগ ঝেড়ে দেয় এবং এমনকি তাদের বাড়ি থেকেও চলে যেতে বলে। তখনই তার মা তাকে থামিয়ে দিয়ে এক চর মারেন এবং বলেন, আমি সব জানি তোমার এবং তোমার স্ত্রীর সম্পর্ক নিয়ে। তুমি কখনো তোমার স্ত্রীর সঙ্গে ভালো মতো কথা বলনি, আর আজ তুমি বাবার সঙ্গেও এমন আচরণ করছো। আগে নিজের দিকে তাকাও, তারপর অন্যকে উপদেশ দিও। এরপর তিনি অর্জুনকে বলেন, তুমি নিজেও খুব স্বার্থপর। তুমি কি শুধুমাত্র নাক ডাকার কারণে তোমার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো? এই কঠিন কথাগুলো অর্জুন এবং তার বড় ভাই উভয়ের জন্য একটা বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। মা বলেন, যে মেয়ে তোমাকে এত ভালোবাসে তুমি তাকে কষ্ট দিয়েছো। এই কথা শুনে অর্জুন এবং তার বড় ভাই দুজনেই মায়ের কাছে ক্ষমা চায়। মা তাদেরকে ক্ষমা করে দেন এবং বড় ভাই তার স্ত্রীর কাছেও ক্ষমা চেয়ে নেয়। এরপর দুই ভাই তাদের বাবাকেও মেনে নেয়, যার ফলে তাদের পরিবার আবার আগের মতো একত্রিত হয়ে যায়। এদিকে সেই তারিখ চলে আসে যেদিন অর্জুন এবং দীপার ডিভোর্স কোর্টে হাজির হতে হবে। আদালতে বিচারক আবার তাদের ডিভোর্স সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন দীপা কিছু সময় চায় যাতে তারা দুজনে একান্তে কথা বলতে পারে। একান্তে কথোপকথনের সময় অর্জুন দীপাকে বলে, তোমার সঙ্গে করা সকল ভুলের জন্য আমায় ক্ষমা করে দিও। তোমাকে নিয়ে খারাপ কথা বলা এবং তোমার থেকে দূরে যাওয়া আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল, কিন্তু এখন আমি তোমার সঙ্গে থাকতে চাই। তবুও তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি। এবার দীপা আবার নিজের পরিবার এবং তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবে। সে অর্জুনের প্রতি তার ভালোবাসা আবারও গ্রহণ করে এবং তাকে ক্ষমা করে দেয়। এই সিদ্ধান্তের ফলে তাদের ডিভোর্স বাতিল হয়ে যায়। আর মুভির শেষ দৃশ্যে দেখা যায় কয়েক বছর পার হয়ে গিয়েছে, দীপা এবং অর্জুন একসঙ্গে খুব সুখে সংসার করছে। তাদের একটা পুত্র সন্তান হয়েছে। হ্যাঁ, সেদিন দীপা গিয়েছিল তার অ্যাবর্শন করাতে, কিন্তু সে করেনি। তারা এক আনন্দময় পারিবারিক জীবনযাপন করছে। আর এভাবেই গল্পটা শেষ হয়।
তা আজকের গল্পটা কেমন লাগলো সেটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এমনই আরও একটা গল্প স্ক্রিনে ভেসে উঠেছে, যেখানে একটা ছেলে ফেসবুকের মাধ্যমে একটা মেয়ের প্রেমে পড়ে যায়, কিন্তু পরবর্তীতে বিয়ের পর জানতে পারে যে ওই মেয়ে তার থেকে 10 বছরের সিনিয়র। গল্পটা কিন্তু সেই রকম মজার। ক্লিক করে এখনই দেখা শুরু করতে পারেন, এই যে স্ক্রিনের এই ভিডিওতে ক্লিক করেন। ধন্যবাদ।